বাংলাদেশ আর কখনো স্বৈর শাসনের পথে ফিরবে না, জাতিসংঘ অধিবেশনে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখনই জরুরি। বাড়তি বেতন দেবেন না মালিকরা। উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ, যাত্রী ভোগান্তি চরম। হাসপাতালে মারা গেলেন টঙ্গীতে গুদামে দগ্ধ ফায়ার ইন্সপেক্টর জান্নাতুল নাঈম। এ ঘটনায় এ নিয়ে প্রাণ গেল ৩ ফায়ার কর্মী। এবং বিশ্ব পর্যটন দিবস আজ। অপার সম্ভাবনার পরও সীমাবদ্ধতায় পর্যটন শিল্প সমন্বয়ের তাগিদ সংশ্লিষ্টদের। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে চাইছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন। জানান, আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, পাশাপাশি চালিয়ে যাবে সংস্কারের কাজ। এ সময় পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভাষণের সময় অধিবেশন হলে উপস্থিত ছিলেন তার সঙ্গে সফররত ৬ রাজনীতিক। প্রায় ৬,০০০ বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ক্ষমতার সাম্য রক্ষা করা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না, কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না। শাসন ব্যবস্থা, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি বিরোধী কার্যক্রম, নারী অধিকার সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা 11টি স্বাধীন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করি। আগামী বছর ফেব্রুয়ারিতেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি জানিয়ে সরকার প্রধান বলেন, চলমান থাকবে সংস্কারের প্রক্রিয়া। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। এ সময় দেশের পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাগ্রস্ত হচ্ছে। তাই যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। এই সম্পদ তার প্রকৃত মালিককে, অর্থাৎ কৃষক, শ্রমিক এবং সাধারণ করদাতাদের নিকট ফিরিয়ে দেন। গাজার সংকটকে মর্মান্তিক উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস কাউকে ক্ষমা করবে না। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন। জনপদ নিশ্চিত করে। বাস মালিকদের ডাকা ধর্মঘটে দ্বিতীয় দিনের মতো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। সকাল থেকে এসব জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা, গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করে কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেন মালিকপক্ষ। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেছেন পরিবহন শ্রমিকরা। পরে 23 সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ এবং শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা 25 সেপ্টেম্বর থেকে কার্যকর করার কথা ছিল। তবে হঠাৎ করে শ্রমিকদের সে নির্ধারিত বেতন দিতে দ্বিমত জানান মালিকরা। এরপরই ডাকা হয় এই ধর্মঘট। দর্শক, এ বিষয়ে আরও খবর জানতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী রবিউল আলম শান্ত। শান্ত, পরিস্থিতি কেমন দেখছেন? বাস ধর্মঘট নিয়ে সমঝোতার কোনো উদ্যোগ কি কোনো পক্ষ থেকে নেওয়া হয়েছে, আমাদের জানাবেন। অরণ্য, ধন্যবাদ আপনাকে।
অরণ্য, আমরা এই মুহূর্তে আছি রাজশাহী নগরী শিরোইল বাস স্ট্যান্ডে। আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু রাজশাহীতে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে বাস ধর্মঘট চলছে, তারই অংশ হিসেবে কিন্তু আজ সকাল থেকেও ঢাকামুখী যে বাসগুলো চলাচল করে সেগুলো বন্ধ রয়েছে। আমরা কিছুক্ষণ আগে যাত্রীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে অনেকেই কিন্তু আগাম টিকিট কেটে রেখেছিলেন, সেই টিকিটের যে টাকা সেটা কিন্তু তাদেরকে ফেরত দেওয়া হয়নি। পাশাপাশি তারা যখন বাস কর্তৃপক্ষের সাথে কাউন্টারগুলোতে যোগাযোগ করছে, সেখান থেকেও কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না, এবং তারা আরো অভিযোগ করছেন যে এই বাস চলাচলের ক্ষেত্রে বিকল্প যে কোনো মাধ্যম বা ব্যবস্থা সেটাও কিন্তু মালিক পক্ষ থেকে রাখা হয়নি। আপনাকে জানিয়ে রাখি যে এর আগে কিন্তু গত শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক যারা রয়েছেন, শ্রমিক পক্ষ, তারা কিন্তু আন্দোলন কর্মসূচি পালন করছিলেন, এবং সর্বশেষ কিন্তু 23শে সেপ্টেম্বর মালিক এবং শ্রমিক যারা রয়েছেন তারা ঢাকাতে আলোচনায় বসেন, এবং সেখানে কিন্তু শ্রমিকদের দাবি মেনে নিয়ে তাদের বেতন বৃদ্ধি করা হয়। এই সিদ্ধান্তে কিন্তু শ্রমিকরা আবারও কর্মস্থলে ফিরেন এবং যাতায়াত ব্যবস্থার যে প্রক্রিয়া সেটি শুরু করেন। তবে তারপরে ঠিক যেই দিন থেকে তাদের বেতন বৃদ্ধি হওয়ার কথা রয়েছে, ঠিক তার একদিন আগের দিন রাতেই কিন্তু, অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে কিন্তু মালিক পক্ষ যারা রয়েছেন তারা কিন্তু হঠাৎ করে এই কর্মসূচির ডাক দেন, এবং এর ফলেই কিন্তু বাস চলাচল যেটি রয়েছে সেটি বন্ধ রয়েছে। যাত্রীরা বলছেন যে অতি দ্রুতই যেন এই সমস্যার সমাধান করে যাত্রাপথে তাদের যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু তারা কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে বাস ধর্মঘট নিয়ে এখনো পর্যন্ত সর্বশেষ খবর। শান্ত, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী শান্তর সঙ্গে। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম মৃত্যুবরণ করেছেন। সকাল 10টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত 22 সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন। শরীরের 42% দগ্ধ হয়েছিল তার। এই ঘটনায় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের 4 জন আহত হয়েছিলেন। এ নিয়ে নাইম সহ মারা গেলেন 3 জন। গত 23 সেপ্টেম্বর ফায়ার ফাইটার শামীম আহমেদ এবং 24 সেপ্টেম্বর ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সর্বশেষ দেশের তরে আত্মত্যাগ করলেন ওয়্যারহাউস ইন্সপেক্টর জান্নাতুল নাঈম। বছরের পর বছর ধরে নানা সীমাবদ্ধতায় দেশের পর্যটন শিল্প, এর সাথে যোগ হয়েছে দেশের অস্থিতিশীলতা। এমন পরিস্থিতিতে টেকসই রূপান্তরের জন্য পর্যটন প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। খাত সংশ্লিষ্টরা বলছেন, এ শিল্পের বিকাশে নিশ্চিত করতে হবে তথ্য প্রাপ্তি, দূর করতে হবে সমন্বয়হীনতা। কক্সবাজার থেকে মোহাম্মদ শফিকের তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত এই কক্সবাজার। পাহাড় সমুদ্র মিলে প্রকৃতির এক অপরূপ নিদর্শনের কারণে পর্যটকদের ভ্রমণ গন্তব্যের প্রথমেই থাকে এটি। কক্সবাজারে রয়েছে দেশের সবচেয়ে বড় তারকামানের হোটেলও, কিন্তু এই বালুকাময় সৈকত পর্যটকদের ঘুরে বেড়ানোর প্রধান কেন্দ্র হলেও এটির সুরক্ষায় কিংবা সৌন্দর্য বৃদ্ধিতে কোনো পদক্ষেপ দেখা যায় না সংশ্লিষ্টদের। স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট প্রশাসনের যোগসাজশে অসাধু চক্ররা সৈকতটির সুগন্ধা, লাবণী ও কলাতলি সহ বিভিন্ন পয়েন্ট দখল করে রেখেছে। এছাড়া সৈকতে ভিক্ষুক, হকার, গরু ছাগলের বিচরণে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন পর্যটকরা। এখানে যারা দায়িত্বশীল রয়েছে সকলের একটাই উদ্দেশ্য বালিয়াড়ি বিক্রি করে খাওয়া, বালিয়াড়িকে জুবড়িতে পরিণত করে কোটি কোটি টাকা আদায় করে নেওয়া। জায়গাটা আগে অনেক সুন্দর ছিল, এখন অনেক আবর্জনা এদিকে সেদিকে মানুষ ফেলিয়ে যাচ্ছে, তো ফলে এটার সৌন্দর্য, যে সুগন্ধা বীচের যে সৌন্দর্যটা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ছোটকাল থেকে যে অবস্থায় দেখছি, সমুদ্র সৈকত বলেন, শৈবাল বলেন, ওইটা কিন্তু আগের মতোই থেকে গেছে। বিশেষ করে নিরাপত্তা নিয়ে এবং যোগাযোগ মাধ্যম নিয়ে এই বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত। কর্তৃপক্ষের অবহেলায় বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত হওয়ার পরও বিদেশি পর্যটকদের আকর্ষিত করা যাচ্ছে না বলে অভিযোগ সচেতন মহলের। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা পর্যটকদের মূলত নেতৃত্ব দেয় এই পর্যটন কর্পোরেশন। তাদেরও এই কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন হিসেবে গড়ে তোলার জন্য এবং দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য কোনো কাজ তারা করছে বলে আমার মনে হয় না। তাদের কোনো এই ব্যাপারে কোনো অ্যাক্টিভিটিস নেই। কক্সবাজারে বিদেশি পর্যটক বাড়াতে হোটেল মডেল আধুনিকায়ন করা সহ নানা পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। আমাদের হোটেল মডেলগুলোকে আরও আধুনিকায়ন করা, লাবণীতে আমাদের একটা
প্রকল্প আমাদের সরকার গ্রহণ করেছে। আমাদের লাবণী কম্পাউন্ডে একটা 3 তারকা মানের একটা হোটেল, ওখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট এবং আমাদের হোটেল শৈবাল কম্পাউন্ডকে আরও আধুনিকায়ন, উপলকে আরও আধুনিকায়ন এবং প্রবালকে আরও আধুনিকায়নের কর্মসূচি গ্রহণ করেছে। সমুদ্র সৈকতের সুরক্ষা বৃদ্ধি ও সৈকতকে দখলমুক্ত করে ভবিষ্যতে কক্সবাজারকে একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। কক্সবাজারে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস 2025। সকালে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান। এতে পর্যটন খাতের বিভিন্ন সংগঠন, হোটেল, মোটেল মালিক সমিতি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং পর্যটন প্রেমীরা অংশ নেন। রঙিন ব্যানার, ফেস্টুন এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ট্যুরিজম অ্যান্ড পিস। এ সময় বক্তারা বলেন, কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয়, শান্তি এবং সৌহার্দ্যের প্রতীকও। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত 5 দফা দাবি সমর্থনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 4টায় উপজেলা আমির অধ্যাপক শাহজাহান আলীর নেতৃত্বে আবু হুরায়রা এতিমখানার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে সমবেত হয়ে মিলিত হয়। সমাবেশে বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার দাবি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আতাউর রহমান এবং সেক্রেটারি SM আল আমিন হোসেন, বাইতুল মাল সম্পাদক হাফেজ আব্দুল মুতালিব সহ অনেকে। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভোলার তজুমুদ্দিনে 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিচ্ছেন মাত্র একজন চিকিৎসক। 15টি পদ শূন্য থাকায় 1.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা পড়েছে মারাত্মক সংকটে। জনবল সংকটে প্রতিদিন হিমশিম খেতে হচ্ছে রোগীদের। মেহেদী হাসান মামুনের তথ্য এবং চিত্র বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। ভোলার তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিচ্ছেন মাত্র একজন চিকিৎসক। 15 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত রয়েছেন কেবল 2 জন, তার মধ্যে একজন আবার বদলিতে। ফলে প্রতিদিন চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছেন প্রায় 2 শতাধিক রোগী। চিকিৎসক সংকটে অনেক সময় নার্সদের দিয়েই চলছে চিকিৎসা সেবা। পরিচালনার লোকবল না থাকায় অচল অবস্থায় পড়ে আছে হাসপাতালের এক্স-রে, ইসিজি ও আল্ট্রাসোনোগ্রাম মেশিন। ফলে রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে। ছোটখাটো যে কোনো সমস্যা নিয়ে তাদেরকে জেলা হাসপাতালে পাঠানো হয়, জেলা হাসপাতাল থেকে তাদেরকে আবার বিভাগীয় হাসপাতালগুলোতে রেফার করা হয়। তজুমুদ্দিন হাসপাতালে অতি দ্রুত পর্যাপ্ত ডাক্তার সরবরাহ করা হোক, নার্স সরবরাহ করা হোক। এই 3 দিনের ভিতরে অত পর্যন্ত ডাক্তাররাই আমাদেরকে জিজ্ঞেস করে নাই তোমার বাচ্চার গতিটা কি। দ্রুত লোকবল নিয়োগ না দিলে অচল অবস্থা থেকে উত্তরণ সম্ভব না বলে জানান এই চিকিৎসক। যতটুকু সেবা দেওয়া সম্ভব আমরা সেটা অবশ্যই চেষ্টা করি সেবা দেওয়ার জন্য, আর আমাদের আশা থাকবে যে আরও চিকিৎসক পদায়িত হবে। এদিকে দ্রুতই সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদ এই কর্মকর্তার। তীব্র সংকট, এই বিষয়ে যাবতীয় তথ্যপত্র আমি তাদেরকে প্রেরণ করেছি এবং আমি আশাবাদী যে ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে। উপজেলার হাজারো মানুষের সেবা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। শ্রদ্ধায় ভালোবাসার শিল্পোদ্যোক্তা স্যামসন H চৌধুরীকে স্মরণ করল পরিবার এবং শুভানুধ্যায়ীরা। স্মরণ সভায় বক্তারা তার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বৃহস্পতিবার স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন H চৌধুরীর 100তম জন্মদিনে অনুষ্ঠিত স্মরণ সভায় স্মৃতিচারণা করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুক্তাদির। বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর ইফতেখারুজ্জামান, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের প্রেসিডেন্ট মিস্টার মাহবুবুর রহমান, চার্চ লিডার, সমাজসেবক ও লেখক ডক্টর ড্যানিস দিলীপ দত্ত, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন,
এছাড়া সভায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্যামসন এইচ চৌধুরীর পৌত্রী সানচিয়া চৌধুরী। সমাপনী বক্তব্যে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন তার দ্বিতীয় পুত্র এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বাংলাদেশ আর কখনো স্বৈর শাসনের পথে ফিরবে না, জাতিসংঘ অধিবেশনের ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় এখনই জরুরি। বাড়তি বেতন দেবেন না মালিকরা, উত্তরবঙ্গের 3 জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ, যাত্রী ভোগান্তি চরমে। হাসপাতালে মারা গেলেন টঙ্গীতে গুদামে দগ্ধ ফায়ার ইন্সপেক্টর জান্নাতুল নাইম। এ ঘটনায় এই নিয়ে প্রাণ গেল 3 ফায়ার কর্মীর। এবং বিশ্ব পর্যটন দিবস আজ, অপার সম্ভাবনার পর সীমাবদ্ধতায় পর্যটন শিল্প, সমন্বয়ের তাগিদ সংশ্লিষ্টদের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে